শাকিব খান বড়লোক বাপের বিগড়া হুয়াওয়ালা, যেহেতু বাপের অনেক বেশি টাকা পয়সা থাকে সেক্ষেত্রে তিনি যা মন চায় তাই করে, একটা অ্যাটিটিউড থাকে তার মধ্যে। হয়তোবা একটা সময় সে একটা প্রেমে পড়ে মেয়েটারে জান প্রাণ দিয়া ভালোবাসে, তার উপর ওর বাপে অনেক ধনী, তার কোনো শত্রুর অভাব নাই, তাদের পরিবারের প্রতিটি পদক্ষেপই কেউ না কেউ লক্ষ্য করছে, বোঝা যাচ্ছে তাদের ফ্যামিলি কিংবা সম্পত্তির কারণে জন্ম নেওয়া কোনো শত্রু তাদের পেছনে লেগেই আছে। তারপর একটা পর্যায়ে সাকিব খানের ভালোবাসার মানুষটারে মারে, তারপর ধর্ষণের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়, জিনিসটা সম্পূর্ণরূপে সাজিয়ে সাকিব খানের বিরুদ্ধে নেওয়া হয়। কিন্তু কে এসব করছে তারা এটা জানতে পারে না। ঘটনার সঙ্গে যাদের সরাসরি সম্পর্ক তাদেরকে পুরো খালাস করে দেয় সাকিব খান মাইরা। তারপর হয়তোবা শেষে দেখা যেতে পারে যিশু সেনগুপ্ত সাকিব খানের বাপের অবৈধ সন্তান, সে হয়তোবা সম্পত্তির জন্যই ভিতরে ভিতরে এসব করেছে। দেখেন যা যা বললাম এগুলো সাজানো, এগুলোর কোনো ভিত্তি নাই। দেখেন ফাইনাল কাটটা মিলুক আর না মিলুক, তবে গল্পটা যে গার্লফ্রেন্ডের প্রতিশোধ নিয়ে হতে যাচ্ছে এটা কনফার্ম। দেখেন দরদের টিজার রিলিজ হওয়ার পর থেকেই চারদিকে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। এটা হওয়াটাই আসলে স্বাভাবিক, এটা একেবারে একটা মানসম্মত জিনিস হয়েছে, প্রোডাক্ট হয়েছে। তবে সাধারণত টিজার এত বড় হয় না, এটাকে আপনি টেইলার বলেও চালিয়ে দিতে পারেন। আমি চাইবো যে বরবাদের যেন আর টেইলার রিলিজ না করে, টিজারই এনাফ ছিল। টেইলার রিলিজ করলে হয়তো বা গল্পটা অনেক বেশি পরিষ্কার হয়ে যেতে পারে। বাংলাদেশি প্রোডাক্ট হিসেবে এই মুভি কিংবা টিজার নিয়ে যদি আলোচনা করি, আমি সবার আগে বলবো যে কালার গ্রেডিং। বাংলাদেশি সিনেমা সবসময় কালার গ্রেডিং এর দিক থেকে অনেক পিছিয়ে থাকে। কালার গ্রেডিং এর কারণে আসলে বোঝাই যায় না এটা সিনেমা নাকি অন্য কিছু। তারপর হচ্ছে সাউন্ড ইফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক। টিজারে দেখলাম সাউন্ড ইফেক্ট যথেষ্ট পরিমাণে ভালো ব্যবহার করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকও ভালোই ব্যবহার করা হয়েছে। এবং বাংলাদেশিদের আরেকটা দুর্বলতা, ভয়েস ওভারটা যেরকম থাকে সেই তুলনায় পুরোপুরি প্রফেশনালি আসছে। তো এখানে এমনটা হতে পারে সাকিব খানকে জেলে বন্দি করা হয় এবং তাদের এতটাই ক্ষমতা তারা জেলে আক্রমণ করে, খুবই বাজেভাবে আক্রমণ করে সাকিব খানের দল আর কি। ভয়েস ওভার, কালার গ্রেডিং, সাউন্ড ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক মোটামুটি সবই ঠিকঠাক ছিল। তারপর যদি মিশা সওদাগরের কাছে যাই, তাকে আমরা সবসময় বাংলা সিনেমায় একটা ভিলেন চরিত্রে দেখি, এটা অনেক কমন। তো টিজারটা শুরুর দিকে দেখে মনে হচ্ছিল মিশা সওদাগর ভিলেন হবে, তবে আমার মনে হচ্ছে মিশা সওদাগর সাকিব খানের বাপ হবে। মূলত অন্যান্য সিনেমায় তার যে কমন রিয়েকশন ছিল, এইবার যতটুকু দেখানো হয়েছে তার চেহারা, এতে আমি খুবই ইমপ্রেস। মিশা সওদাগরের রিয়েকশনটা অসাধারণ ছিল, মনে হচ্ছিল যে কোনো একটা মাইকের চিপে আটকে আছে, অথচ তার পেছনে কত বড় দালান। মানে বোঝাই যাচ্ছে তিনি এত ধনী একটা মানুষ কিন্তু মাইকের চিপে আটকে আছে। তা ওই মাইকের চিপাটা আসলে কি? আমার মনে হচ্ছে যিশু সেনগুপ্ত তারই সন্তান, আবার সাকিব খানও তারই সন্তান। তো আমার কনসেপ্ট হচ্ছে ভিতরে ভিতরে যিশু সেনগুপ্তই সাকিব খানকে ফাঁসাইছে। একটা টিজার দেখে তো আর এত কিছু বলা যায় না, তাই না? আর সত্যিকার অর্থে একটা কমন কনসেপ্টে বলি কি, বাংলা সিনেমায় কখনোই হিরোকে খারাপ বানানো হয় না, কিংবা তারা ভালো উদ্দেশ্যে খারাপ মানুষকেই মারে, যা আইন দ্বারা হচ্ছে না কিংবা আইনের ফাঁক পুকুর দিয়ে যা বের হয়ে যাচ্ছে। এবং অস্বীকার করার জায়গা নাই যে অ্যানিমেল মুভির সাথে অনেক কিছু মিল ছিল। তো যখন আমরা টিজারটা দেখছিলাম আমরা মনে করছিলাম যে মিশা সওদাগরই আসল ভিলেন হবে, কিন্তু শেষের দিকে যখন যিশু সেনগুপ্ত, সেটাই ছিল আসলে মেন টুইস্ট। এই মুভিটাতে যিশু সেনগুপ্ত অভিনয় করায় মুভিটা আরো বেশি মানুষের কাছে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। তো এখন একটা জিনিস মনে হচ্ছে সাকিব খান নিজেকে ছাড়িয়ে যাওয়ার সম্পূর্ণ চেষ্টা চালাচ্ছে। এই যে দেখেন এনিমেল, মার্কো, কিল, সবগুলোতে অতিরিক্ত ভাইলেন্স। এখন মোটামুটি একটা প্রতিযোগিতায় চলছে কে কতটা ভাইলেন্স দেখাতে পারে। তো গল্প যাই হোক, আমার মনে হয় সাকিব খান সেই দিক দিয়ে আগাচ্ছে, প্রতিশোধ নিতে যাচ্ছে কঠিনভাবে, খুবই ভাইলেন্স আকারে। তবে একটা জিনিস কি, সাকিব খানের প্রতিটা গল্পতেই ভালোবাসা থাকেই, কেমন জানি একটা ব্যাপার স্যাপার। আমি বলবো কি ভাইলেন্স আর আর্ট কিন্তু আসলে এক না। আমার মনে হয় কি সাকিব খান নিজের ইচ্ছা অনুযায়ী কিংবা আশেপাশের মানুষদের ইচ্ছা মতামত অনুযায়ী বিভিন্ন মুভিতে কাজ করে থাকে। তবে আমি যদি নির্দিষ্ট করে সাকিব খান কিংবা পুরো বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির কথা বলি, তাদেরকে বলবো এই যে অন্যান্য ইন্ডাস্ট্রিকে ফলো করা বাদ দিয়ে অ্যানালাইজ ভিত্তিক যাওয়া উচিত। যেমন ইতিহাস গড়া সবচেয়ে বড় বড় ফিল্মগুলো একটু দেখেন, সব কিন্তু গল্পের কারণে মানুষের মনে ঠাঁই করে নিয়েছে। যেমন ধরেন ভারতীয় মুভির দিকে দাঙ্গাল, 12 ফেল, 96, সীতারামম, এগুলা ভুলার মতো মুভি না আর যাই বলেন, কিন্তু ভাইলেন্স নাই। তো ভাইলেন্স ছাড়া যেটা হয় ওইটা হয় আর্ট। আর ভাইলেন্স হচ্ছে আমার মনে হচ্ছে একটা প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করছে সবাই। আপনি যত ভালো ভালো সিনেমা দেখবেন সবগুলোতে আপনি লক্ষ্য করবেন, অ্যানালাইজ করেন না, সবগুলোতে আপনি লক্ষ্য করবেন মোটিভেশনাল স্টোরি। আমাদের বাংলাদেশে আছে একটাও? ভালোবাসার স্টোরিতে ভরপুর, মারামারিতে ভরপুর, কাটাকাটিতে ভরপুর, ফ্যামিলি ড্রামাতে মোটিভেশনাল কোনো স্টোরি নাই। সবগুলোকে আপনি এক জায়গায় আনেন না, দেখেন না সিনেমা হয় কিনা। গল্প আছে, চিন্তা ভাবনা আছে, কিন্তু সামর্থ্য তো নাই। আমার মনে হচ্ছে কি সাকিব খান স্রোতে ভেসে যাচ্ছে। সে যদি স্রোতের বিপরীতে এসে কিছু করতে পারে তাহলে ইতিহাস হবে। আপনি যাই বলেন আর না বলেন, এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ তাকে খুব বেশি গ্রহণ করতে পারে না, তবে এই টিজারটা অনেক বেশি গ্রহণ করেছে। যদি তিনি স্রোতের বিপরীতে আইসা মোটিভেশনাল কোনো মাস্টারপিস সিনেমায় কাজ করে তাহলে অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে। আসেন আমার কাছে আসেন, আমি গল্প বলি আপনাকে। মনে করেন সাকিব খান অনেক চিকনা চাকনা পুরা শুকনা মাকনা ছেলে,
চুলের কোনো কাটিং নাই, নর্মাল একটা ছেলে, গ্রামের ছেলে। তিনি নিউজ পত্রিকা দেখা তার একটা ইচ্ছা জাগে তিনি একজন রিপোর্টার হবে। কিন্তু বাপ মা এইসবের উপরে ভরসা রাখে নাই। গ্রামের মানুষ যেহেতু, সময়কালটা অবশ্যই পুরনো হবে, তারা কি করলো, তারা ধার দেনা করে জমি টমি বিক্রি কইরা ছেলেকে অবৈধ পথে ইতালি পাঠাইলো। তো সেখানে সিচুয়েশন গুলো তুলে ধরা হবে, তার সাথে থাকা অনেকগুলো মানুষই মারা যাবে। তো কোনো রকম ভাবে ভাগ্যক্রমে তিনি বাইচা ফিরবে। তো এই ঘটনাগুলোকে সিনেমার মাধ্যমে উপস্থাপন করা হবে। আর তখন ফ্যামিলি পুরোপুরি অসহায় হয়ে যাবে। ধার দেনা জমি টমি বিক্রি করে যেহেতু ছেলেকে পাঠাইছিল, কোন রকম ছেলে এখন বাইচা আসে, তাদের কাছে এটাই অনেক বেশি। তবে তাদের তো ঋণ পরিশোধের কোনো ক্ষমতা থাকবে না। তো সেক্ষেত্রে শাকিব খান কোনো একটা কাজ শুরু করবে। সবচেয়ে বড় কথা কি, এখানে শাকিব খান স্টাইলিশ হতে পারবে না। তিনি সব সিনেমার ভিতরে অনেক স্টাইলিশ একটা ভাব ধরে থাকে, এরকম হতে পারবে না, চিকনা চাকনা। আমার হিসাবে তার স্বাস্থ্যটা অনেক কমাতে হবে। তিনি তার এই ঘটনাগুলো নিয়ে মাঝে মধ্যে প্রচারের জন্য বিভিন্ন জায়গায় যাবে, কিন্তু খুব বেশি সহযোগিতা পাবে না। তারপর যখন দেখবে ইন্টারনেটটা সব দিকে ছড়িয়ে গেছে, তখন তিনি তার রিপোর্ট আকারে কোনোভাবে উপস্থাপন করে যখন অনলাইনে পোস্ট করবে, তা রাতারাতি অনেক ভাইরাল হবে, অনেক আলোচনার সৃষ্টি করবে। তারপর দেখা যাবে যে তিনি রিপোর্টারও হয়ে যেতে পারে। এখানে আরো অনেক কিছু টুইস্ট থাকতে পারে, সব কি আর বলা যায়। তো গল্প অনেক রকম হতে পারে, শুধু ভাইলেন্সই না, বাংলাদেশে গল্প হওয়ার অনেক কিছু আছে। তো যোগ্য স্থানের যোগ্য মানুষ নাই আর কি বাংলাদেশে। সমস্যা হচ্ছে এইটা। এটা আপনি সিনেমা বলেন, ক্রিকেট বলেন, কিংবা অন্যান্য যেই কোনো পদে দেখেন, যোগ্য স্থানের যোগ্য মানুষ নাই। সমস্যাই হচ্ছে এইটা। আমাকে দেন, বাজেট দেন, দেখেন কি বানিয়ে দেই, আমি হিরো হব। তো দিন শেষে বরবাদের টিজারে সাকিব খানকেও প্রশংসা করার মতো জায়গায় রাখা যায়। তিনি ভালো অভিনয় করেছে, তার লুকগুলা অসাধারণ ছিল যখন হেলিকপ্টারে উঠছিল। তো তবে এখানে একটা জিনিস বলে রাখি, শুরুতে যে একটা ডয়ের থেকে পিস্তল বের করছিল, ওই পিস্তলটা নিয়ে কিন্তু তিনি যাচ্ছিল যে হেলিকপ্টারের দিকে পরবর্তীতে, মানে ওই সিনটা একত্রিত হয়, কিন্তু শুরু আর শেষের দিকে ওইটা করে দেয়। তো দেখা যাক কি হয়।